দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে কিছু অলিখিত নিয়ম প্রচলিত আছে, যার একটি হলো রাষ্ট্রের সামরিক ঊর্ধ্বধারীরা থাকেন সবসময় আইনের ঊর্ধ্বে। তাদের ক্ষমতার দম্ভে কাঁপে বিচারালয়ের দেওয়াল, তাদের ইশারায় লেখা হয় দেশের ভাগ্য। কিন্তু ইতিহাস তার নিজস্ব নিয়মেই বাঁক নেয়। বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থান যেন সেই অমোঘ নিয়মকেই ভেঙে চুরমার করে দিয়েছে। যে কাজটি এই অঞ্চলের কোনো আইনজীবী কখনো করার সাহস করেননি, এমনকি কল্পনাতেও আনেননি, সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বাংলাদেশের একজন অদম্য আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। বাংলাদেশের সর্বোচ্চ মহলের ক্ষমতাধর আর্মি অফিসারদের কোমরে দড়ি পরিয়ে আইনের কাঠগড়ায় দাঁড় করানো কোনো মামুলি ঘটনা নয়। এর পেছনে রয়েছে ইস্পাত কঠিন সাহস, আপোষের নীতি এবং সত্য প্রতিষ্ঠার এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। কিন্তু ক্ষমতার খেলা এখানে শেষ নয়। যাদের দম্ভ তিনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন, সেই পরাজিত শক্তির প্রেতাত্মা এখনও একজোট হয়েছে। শোনা যাচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে কেন্দ্র করে বোনা হচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা, যার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি নিজেই। এই দেশের জনপ্রিয়তা প্রায়শই আশীর্বাদের চেয়ে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। যখনই কারো নাম খ্যাতির শীর্ষে পৌঁছাতে শুরু করে, ঠিক তখনই তার পায়ের নিচে নিঃশব্দে জমতে থাকে হাজারো শত্রু। অ্যাডভোকেট তাজুল ইসলাম এখন সেই নির্মম বাস্তবতার মুখোমুখি। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুতদের সহযোগী হিসেবে অভিযুক্ত আর্মি অফিসারদের বিরুদ্ধে তার আপোষহীন কঠোর অবস্থানই তাকে বিপদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তার জীবনের আগামী দিনগুলো হতে চলেছে সম্ভবত সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ এক অধ্যায়। তবে এই লড়াইয়ে তাজুল ইসলাম একা নন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বেন না বলে দলীয় সূত্রে জানা গেছে। সংগঠনটির পক্ষ থেকে তাকে সার্বক্ষণিক চোখে চোখে রাখা হচ্ছে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য অভ্যন্তরীণ প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। ইতিহাসের নাট্যমঞ্চে ক্ষমতায় আলো চিরস্থায়ী নয়। একদিন তা নিভে গিয়ে প্রভাবশালীর মুখগুলো হারিয়ে যায় বিস্মৃতির অন্ধকারে। যে বিচারালয়ের প্রাঙ্গণ একদিন তাদের ভয়ে কেঁপে উঠত, আজ সেখানেই সেই ক্ষমতার প্রতিচ্ছবিরা বিচারপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। আর এই অভাবনীয় দৃশ্যের কেন্দ্রবিন্দুতে অবিচলভাবে দাঁড়িয়ে আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজ থেকে এক যুগ আগে বাংলাদেশের কথা ভাবলে এক ভিন্ন চিত্র চোখের সামনে ভেসে ওঠে। দেশজুড়ে তখন আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য। ৭১-এর চেতনার নামে জামাত শিবিরের নেতাকর্মীদের ওপর চালাচ্ছিল অবর্ণনীয় নিপীড়ন। রাস্তার মোড়ে দাড়ি টুপি পরা মানুষ দেখলেই নেমে আসত সন্দেহের খড়গ। অনেকেই হতেন গুম শিকার। জামাতের নেতাদের একের পর এক গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা ছিল যেন এক নিত্য নৈমিত্তিক রুটিন। সেই দম বন্ধ করার সময়ে শিবির শব্দটি উচ্চারণ করা ছিল চরম ভয়ের বিষয়। কিন্তু সেই অন্ধকার যুগেও সত্যের বাতিঘর হয়ে দাঁড়িয়েছিল এক তরুণ আইনজীবী তাজুল ইসলাম। তিনি শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে চালিয়ে গেছেন তার আইনি লড়াই। হয়তো সেই লড়াই তিনি প্রতাপশালী রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি, কিন্তু তার বুকের গভীরে দাও দাও করে জ্বলছিল প্রতিবাদের আগুন। একদিন এই অন্যায়ের বিচার হবে এবং সেদিন তিনি ন্যায়ের পক্ষে ময়দানে থাকবেন। সময় তার নিজস্ব কক্ষপথে ঘুরছে। অভ্যুত্থানের পর আজ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হচ্ছে সেই সময়ের ক্ষমতাধর ব্যক্তিরা। আর অন্যায়ের সেই মহাযুদ্ধের সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই পুরনো যোদ্ধা অ্যাডভোকেট তাজুল ইসলাম। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে তার সহযোগীদের বিচারের মুখোমুখি করার গুরুদায়িত্ব এসে পড়ে তাজুল ইসলামের কাঁধে। শেখ হাসিনাকে হয়তো এখনো সরাসরি আসামির কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়নি, কিন্তু তার ক্ষমতার ছায়ে যারা দানব হয়ে উঠেছিলেন তাদের তিনি এক এক করে খুঁজে বের করেছেন। বিশেষ করে প্রশাসনের ঘাপটি মেরে থাকা হাসিনার সহযোগী হিসেবে অভিযুক্ত আর্মি অফিসারদের ঘুম হারাম করে ছেড়েছেন তিনি। ঘটনাটা শুরু ছিল নাটকীয়। প্রথমে অভিযুক্ত আর্মি অফিসারদের নামে ওয়ারেন্ট জারি করা হলো, তারপর আত্মগোপনে চলে যান। তাদের সহযোগীরা চুপিসারে একটি সুরক্ষিত ভবনে তাদের লুকিয়ে রাখে। তাদের কাছে আসামিদের হিসাব আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছিল চরম লজ্জাজনক এবং মর্যাদাহানিকর। কিন্তু সেই লুকোচুরি খেলাকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তাজুল ইসলাম। তার বিশ্বাস ছিল দেশের আইন সবার জন্য সমান এবং অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। তার অন্য কোনো পরিচয় বা পদবি আইনের চোখে বিবেচ্য হতে পারে না। আর্মি অফিসারদের এই পলায়ন মনোবৃত্তি দেখে অবশেষে তিনি তার তুনের শেষ তীরটি নিক্ষেপ করেন। তিনি
হুমকি দেন যদি তারা স্বেচ্ছায় আদালতে হাজির না হন তবে তাদের নামে হুলিয়া জারি করা হবে। খবরের কাগজে তাদের ছবি সহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তাদের অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন করার রায় ঘোষণা করা হবে। তাজুল ইসলামের এই একটি কথায় কেঁপে ওঠে তাদের এতদিনের আস্থার ভিত। এ যেন ছিল তাদের জন্য বাঁচা মরার লড়াই। একদিকে জনরোষ, অন্যদিকে আইনি প্রক্রিয়ায় চিরস্থায়ী কলঙ্ক। তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। অবশেষে তারা বাধ্য হয়ে আদালতে আত্মসমর্পণ করেন। এই একটি ঘটনায় অ্যাডভোকেট তাজুল ইসলাম রাতারাতি গণ অভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। তবে খ্যাতির বিড়ম্বনা তার পিছু ছাড়েনি। যে দেশ নায়কদের টেনে নামানোর প্রতিযোগিতা চলে সেখানে তার শত্রু বাড়বে, এটাই ছিল স্বাভাবিক। আর্মি অফিসারদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপের কারণেই তিনি এখন পুরনো ক্ষমতা চক্রের প্রধান টার্গেটে পরিণত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আগামী সময়গুলো যে তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো স্পষ্ট বার্তা দিয়েছে, এই বিপদসংকুল রাস্তায় তারা তাজুল ইসলামকে একা চলতে দেবে না। তাকে সার্বক্ষণিক চোখে চোখে রাখার পাশাপাশি নির্ভয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছেন অনেকেই, যাদের মধ্যে ইলিয়াসের মতো ব্যক্তিত্বরাও রয়েছেন। সব মিলিয়ে তাজুল ইসলামের নিরাপত্তা নিয়ে বিপদের আশঙ্কা যেমন ঘনীভূত হয়েছে, তেমনি তাকে রক্ষা করার জন্য প্রস্তুত হচ্ছে জামায়াতে ইসলাম ও শিবিরের হাজার হাজার তরুণ কর্মী। তাদের প্রত্যয় এই সাহসী মানুষটির একটি চুলেরও যেন ক্ষতি হতে না পারে। একই সময়ে বাংলাদেশের বুকে ঘটে যাওয়া আরও একটি নীরব বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন আরেকজন নির্ভীক নারী, ডক্টর নাবিলা ইদ্রিস। ছাত্র জনতার ইতিহাস জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ যে গুম তদন্ত কমিশন গঠিত হয়েছিল, তিনি তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তার নির্ভীক তদন্তে উন্মোচিত হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের গুম, খুন এবং নরকীয় নির্যাতনের পেছনে সব চাঞ্চল্যকর কাহিনী। কিন্তু সত্য প্রকাশের এই সাহসী পদক্ষেপের কারণেই আজ তিনি পড়েছেন এক বিপদের মুখে। তিনি এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা এর প্রশাসনে লুকিয়ে থাকা পুরনো দোসরদের সম্মিলিত টার্গেটে পরিণত হয়েছেন বলে জোর গুঞ্জন উঠেছে। তবে ডক্টর নাবিলা ইদ্রিসও সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। 2024 সালের আগস্ট মাসে যখন গুম তদন্ত কমিশন গঠিত হয়, তখন এর মূল উদ্দেশ্য ছিল বিগত 1.5 দশকে ঘটে যাওয়া গুম, খুন এবং বিচার বহির্ভূত সত্য উদ্ঘাটন করা। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন কেমব্রিজ শিক্ষিত গবেষক ও ব্রাক ইউনিভার্সিটির প্রভাষক ডক্টর নাবিলা ইদ্রিস। তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি এমন সব তথ্য সামনে আনতে শুরু করেছেন যা গোটা জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। গুম তদন্ত কমিশনের কাজ শুরু হতেই একের পর এক বেরিয়ে আসতে থাকে হাসিনার আমলের কুখ্যাত আয়নাঘর এবং আরও অসংখ্য গোপন কারাগারের অন্ধকার গল্প। ভুক্তভোগীরা কমিশনের সামনে সাক্ষ্য দিতে গিয়ে জানিয়েছেন সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা। তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো অজানা কোনো স্থানে এবং চলতো অকথ্য নির্যাতন। হাতুড়ি দিয়ে হাড় গুঁড়িয়ে দেওয়া হতো, প্লাস দিয়ে নখ উফরে ফেলা হতো, বিবস্ত্র করে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা হতো। এসব ছিল সেখানকার দৈনন্দিন ঘটনা। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, ভিন্ন মতাবলম্বী সাংবাদিক, শিক্ষক, এমনকি সামরিক বাহিনীর ভিন্ন মতাবলম্বী সদস্যদের ওপরও চলত একই ধরনের অত্যাচার। ডক্টর নাবিলা ইদ্রিসের সংগৃহীত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রায় 28 জন উচ্চপদস্থ র্যাব ও সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে রয়েছেন ডিজিএফআই এর সাবেক 5 জন মহাপরিচালক সহ আরও অনেক ক্ষমতাধর কর্মকর্তা, যারা হাসিনার শাসনামলে গুম ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক নিজের উজ্জ্বল কর্মজীবন ও ব্যক্তিগত নিরাপত্তা বাজি রেখে এই কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হয়ে তিনি নিজের জীবন বিপন্ন হতে পারে জেনেও সাহসের সঙ্গে আওয়ামী লীগ সরকারের গুমের রহস্য উন্মোচন করেছেন। তার সততা, বুদ্ধিমত্তা এবং নির্ভীকতা প্রকাশে প্রশংসা করছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসও। নাবিলার তদন্তে বেরিয়ে আসে আয়নাঘর নামের রাজধানীতেই একাধিক গোপন সেল ছিল। সেখানে মানুষকে অমানবিক নির্যাতন করা হতো। রাজনৈতিক কর্মীদের গুম করার পর সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ, শারীরিক নির্যাতন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটত। সেখানে দীর্ঘকাল ধরে বন্দী ছিল জামাতের শহীদ নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান সহ আরও অসংখ্য মানুষ। তাদের প্রত্যেকে এমন
করা হয়েছিল যে তারা শারীরিকভাবে চিরদিনের জন্য অক্ষম হয়ে গেছেন। কেউ কেউ তো আর জীবিতই ফিরে আসেননি। এই তদন্তের পর ডক্টর নাবিলা ইদ্রিস এখন দেশের অন্যতম আলোচিত এক ব্যক্তি। তার কঠোর অবস্থানের কারণে বহু প্রভাবশালী সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তারা তার উপর ক্ষিপ্ত। ধারণা করা হচ্ছে তিনি এখন গোপনে তাদের টার্গেটে রয়েছেন। তবে একই সাথে তিনি পাচ্ছেন সাধারণ মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন, বিশেষ করে তরুণ প্রজন্ম ও ইসলামী রাজনীতিতে সক্রিয় কর্মীদের কাছ থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, নাবিলা ইদ্রিসের মতো দেশপ্রেমিক এবং সত্যনিষ্ঠ মানুষদের পাশে তারা সবসময় থাকবেন। আজ বাংলাদেশে গুম ও খুনের বিচার শুধু একটি কমিশনের কাজ নয়, বরং এটি একটি জাতির আত্মার দাবিতে পরিণত হয়েছে। ডক্টর নাবিলা ইদ্রিস, অ্যাডভোকেট তাজুল ইসলাম, পিনাকি ভট্টাচার্য, নাহিদ হাসান সহ আরও অনেকেই এই ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের উৎসর্গ করেছেন। কিন্তু খ্যাতির সঙ্গে যেমন শত্রু বাড়ে, তেমনই নাবিলা ইদ্রিসের সামনেও আছে নতুন নতুন চ্যালেঞ্জ। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের নতুন প্রজন্ম আর কাউকে আয়নাঘরে হারিয়ে যেতে দিতে চায় না। তারা সত্যের পথে থাকা এই নির্ভীক মানুষদের পাশে দাঁড়াতে চায়। তারা বিনির্মাণ করতে চায় এমন এক নিরাপদ বাংলাদেশ যেখানে ক্ষমতার দম্ভে আর কোনো মায়ের কোল খালি না হয়। এই লড়াইটা যেন এখন আর শুধু কয়েকজন ব্যক্তির নয়, এই লড়াইটা এখন সমগ্র বাংলাদেশের।